আজকের লেকচারে আমরা আলোচনা করব হলো বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুতকরণ থেকে একদম অধ্যায় শেষ পর্যন্ত। গত ক্লাসে আমরা দেখেছি হলো যে বিভিন্ন মোলারিটি দ্রবণ, মোলারিটি কি অথবা মোলার দ্রবণ কি অথবা কি কয় ধরনের মোলারিটি হতে পারে, যেমন ডেসিমোলার, সেন্টিমোলার, সেমিমোলার ইত্যাদি। তার প্রথমে বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুতকরণ যে রিলেটেড প্রবলেম তা দেখব এবং এগুলোর জন্য ব্যবহৃত হয় যে সূত্রটা ওইটাও দেখব। যে সূত্রটা আমরা ইউজ করব এই প্রবলেম সলভের জন্য সেটা হলো W ইকুয়ালস টু SVM ডিভাইড বাই 1000। এখানে আমার প্রত্যেকটা মিনিং জানতে হবে এবং প্রত্যেকটার একক। W মানে হলো দ্রবের ভর এবং যার একক হলো গ্রাম। এরপর S মানে হলো ঘনমাত্রা বা মোলারিটি, তার একক হলো মোলার অথবা লেখা যায় হলো মোল পার লিটার, এবং V মানে হলো আয়তন, যার একক হলো মিলিলিটার, এবং M মানে হলো আণবিক ভর, যার একক হলো গ্রাম। আমার এই কয়টা জিনিস বেশি খেয়াল দিতে হবে, আর এর ভিতর সবচেয়ে যেই জিনিসটা বেশি খেয়াল দিতে হবে সেটা হলো আয়তন, যেটা অবশ্যই হবে মিলিলিটার এককে, লিটার এককে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমরা মিলিলিটারকে লিটারে নেওয়ার জন্যই 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে সূত্রে। মিলিলিটারকে লিটারে কনভার্ট করার জন্যই 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। আমি যদি লিটারই বসাই আবার 1000 দিয়ে ভাগ দিই তাহলে ম্যাথটা ভুল আসবে। ঠিক আছে, তাহলে আমরা পরের একটা প্রবলেম করি। এখানে বলছে যে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করবে। মানে কিভাবে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করবে কিভাবে? কোশ্চেনটা একটু ইনকমপ্লিট হয়েছে, এখানে বাকি ছিল। তাহলে প্রথমে দেওয়া আছে আয়তন, V সমান কত দেওয়া? 250 মিলিলিটার। ওকে, যেটাই মিলিলিটার দরকার মিলিলিটারে দেওয়া আছে, তাহলে আমার কোনো চেঞ্জ করা লাগবে না। এবং মোলারিটি অর্থাৎ এই যে 0.2 মোলার অর্থাৎ ঘনমাত্রা বা মোলারিটি S দেওয়া আছে হলো 0.2 মোলার, এবং আমার যৌগ কি দেওয়া? সোডিয়াম ক্লোরাইড। তার যৌগটা দেওয়া আছে আমার সোডিয়াম ক্লোরাইড। তাহলে এইখান থেকে আমরা নির্ণয় করতে পারবো কি? আণবিক ভর অর্থাৎ M। আণবিক ভর নির্ণয়ের সূত্র হলো সোডিয়ামের ভর হলো কত? 23, এবং সোডিয়ামের পরমাণু এখানে আছে হলো একটা, তাহলে গুণ 1, প্লাস ক্লোরিনের ভর হলো 35.5 এবং এর ক্লোরিন আছেও আমার একটা পরমাণু। তার টোটাল আমার যোগ করলে হলো 23 প্লাস 35.5 ইকুয়ালস টু হবে হলো 0.5, আর এখানে হলো 58.5 গ্রাম। ওকে, তাহলে আমরা সূত্র W ইকুয়ালস টু আমরা জানি SVM ডিভাইড বাই 1000। তাহলে আমার S এর ভ্যালু হলো 0.2, V হলো 250, আর এখানে M হলো 58.5, আর নিচে হলো 1000। তাহলে এটা ক্যালকুলেশনের পরে যে অ্যান্সারটা আসে তা হলো 2.925 গ্রাম। 2.925 গ্রাম, অর্থাৎ আমি যদি 250 মিলিলিটার আয়তন ফ্লাস্কে 2.925 গ্রাম ব্যবহার করি তাহলে এই যে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করা যাবে। আবার বলি, 250 মিলিলিটার আয়তন ফ্লাস্কে যদি আমি 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি তাহলে কি 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করা যাবে, অর্থাৎ 0.2 মোলার ঘনমাত্রা বিশিষ্ট সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আমি তো লিখে দেখতো, যদি 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, তবে ওই সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.2 মোলার হবে, অর্থাৎ আমি প্রস্তুত করতে পারবো আমাদের এই যে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, পরের একটা প্রবলেম করি আমরা, যেখানে কি বলা,
যে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, তিনটা জিনিস দেওয়া, প্রত্যেকটা আলাদা লিখি। আয়তন দেওয়া আছে 2 লিটার, অর্থাৎ লিটার আমি বলছি রাখা যাবে না, লিটারকে দিতে হবে কিসে, মিলিলিটারে। তাহলে 2 ইন্টু 1000 মিলিলিটার, তো কি লেখা যায় 2000 মিলিলিটার। এবং ঘনমাত্রা এস দেওয়া আছে বা মোলারিটি এস দেওয়া হলো 0.1 মোলার। এবং আমার যৌগ দেওয়া কি সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে এখানে সোডিয়ামের ভর হলো 23, আর সোডিয়ামের পরমাণু আছে আমার 2টা, প্লাস কার্বনের ভর হলো 12, কার্বন আছে হলো একটা, প্লাস অক্সিজেনের ভর হলো 16 এবং পরমাণু আছে আমার 3টা। তাহলে 23 দুগুণ হলো 46 প্লাস 12 প্লাস 48, তাহলে ফাইনাল অ্যান্সার আসে হলো 106 গ্রাম। তাহলে আমার সুতরাং এখানে আণবিক ভর এম আসবে হলো 106 গ্রাম। তাহলে আমরা সূত্রটা লিখি, সেম একই সূত্র লিখব। তাহলে আমরা জানি হলো W ইকুয়ালস টু SVM বাই 1000। কেন এটা লিখলাম, আমার কোশ্চেনে চাইছে হলো কি পরিমাণ সোডিয়াম কার্বনেট, কি পরিমাণ বলতে হলো W, অর্থাৎ কত গ্রাম আমার সোডিয়াম কার্বনেট আছে। তাহলে এস হলো 0.1 মোলার, বি হলো আমার 2000 গুণ আণবিক ভর হলো 106 আর হলো 1000। তাহলে এখানে এটার অ্যান্সার আসবে হলো দাঁড়াও একটু দেখতেছি, এটা আসবে হলো 21.2 গ্রাম, সম্ভবত এটি আসবে 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট। ওকে, তাহলে আমার অ্যান্সার হলো 21.2 গ্রাম, অর্থাৎ 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তাহলে আমি লিখি, সুতরাং 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের মধ্যে 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। ঠিক আছে, ওকে। আরেকটা প্রবলেম দেখি আমরা, তুমি কিভাবে 200 মিলিলিটার, অর্থাৎ 200 মিলিলিটার আমার আয়তন, সেমিমোলার, এখানে একটু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সেমিমোলার আর কি সোডিয়াম কার্বনেট, তিনটা জিনিস দাও। প্রথমে যেটা দেওয়া হলো আয়তন V 200 মিলিলিটার, সেমিমোলার মানে হলো 0.5 মোলার, তাহলে ঘনমাত্রা হলো 0.5 মোলার। এবং সোডিয়াম কার্বনেট দেওয়া আমার যৌগটা Na2CO3। তাহলে আমরা কি জানি সোডিয়ামের ভর হলো, আচ্ছা এটা জানি আমরা যে এটার ভর হলো 106, কারণ আগের প্রবলেমে সেমটাই ছিল, তো এটা আণবিক ভর হবে 106 গ্রাম। সুতরাং এম আসবে হলো 106 গ্রাম। তাহলে আমরা সূত্র জানি কি, সূত্রটা হলো W ইকুয়ালস টু SVM ডিভাইড বাই 1000। তাই আমি মানগুলো বসাই, এস মানে হলো 0.5 গুণ, বি হলো 200, আর এম হলো আণবিক ভর কত 106, আর নিচে কত 1000। তাই এটা ক্যালকুলেশনের পর এটা মান আসে হলো 10.6 গ্রাম। অর্থাৎ আমি 200 মিলিলিটার 10.6 গ্রাম কত সোডিয়াম কার্বনেট মিশ্রিত করলে 0.5 মোলার সোডিয়াম কার্বনেট প্রস্তুত হবে। এটা তো আমার কাছে চাইছে, সোডিয়াম কার্বনেট প্রস্তুত হবে। অর্থাৎ আমি যদি 200 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের ভিতর 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট মিশ্রিত করি, অথবা অন্যভাবে বলি 200 মিলিলিটার আয়তন বিশিষ্ট 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট মিশ্রিত করলে আমি সেমি মোলার অর্থাৎ 0.5 মোলার বিশিষ্ট সোডিয়াম কার্বনেট তৈরি করতে পারবো, মানে অর্থাৎ তার আয়তন হবে 0.5 মোলার।
ওকে, এরপরের টপিক হলো আমার যৌগে মৌলের শতকরা সংযুতি। তাহলে তার আগে আমার জানা লাগবে হলো শতকরা সংযুতি কি। শতকরা সংযুতি, শতকরা সংযুতি কাকে বলে? কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে, অর্থাৎ কোনো যৌগে 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে, তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। অর্থাৎ কোনো যৌগে যদি আমি কোনো যৌগের 100 গ্রামের মধ্যে যত গ্রাম একটা নির্দিষ্ট মৌল থাকবে, তাহলে ওই মৌলটাকে বলা হবে ওই যৌগের শতকরা সংযুতি, বা ওই মৌলের শতকরা সংযুতি বলা হয়। তাহলে শতকরা সংযুতির সূত্র হলো শতকরা সংযুতি সমান, সুন্দর একটা সূত্র, যে মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা, অর্থাৎ কতগুলো পরমাণু আছে ওই যৌগে, ওই পরমাণুটা, পরমাণু সংখ্যা, আর নিচে আসবে হলো যৌগের আণবিক ভর, অর্থাৎ যে যৌগটার জন্য বের করতেছি আমরা, যৌগের আণবিক ভর ইনটু হলো 100%, যেহেতু শতকরা বলছে তাহলে শতকরা আমার বের করতে হবে। এইটা হলো আমার কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয় সূত্র। কি? শতকরা সংযুতি সমান মৌলের পারমাণবিক ভর, অর্থাৎ যেই মৌলের আমরা শতকরা সংযুতি বের করব, ইনটু পরমাণু সংখ্যা, অর্থাৎ যেই মৌলের বের করব তার সংখ্যা কয়টা আছে ওই যৌগে, ডিভাইড বাই যে যৌগ দেওয়া আছে ওই যৌগের আণবিক ভর ইনটু 100%। এটা আমার সূত্র। তো আমরা একটা প্রবলেম করি। বলছি কি আমার, যে HCl যৌগে H ও Cl এর শতকরা সংযুতি। তার প্রথমে লিখতে হবে কি, হাইড্রোজেনের শতকরা সংযুতি সমান, সূত্রটা কি ছিল, হাইড্রোজেনের পারমাণবিক ভর, তাহলে 1 ইনটু হাইড্রোজেনের সংখ্যা কয়টা HCl এ একটা 1, ইনটু 100% আসবে, আগে থেকে লিখি। এবং এই যৌগের আণবিক ভর কিভাবে নির্ণয় করে, হাইড্রোজেন হলো 1, সংখ্যা আছে কয়টা একটা, প্লাস ক্লোরিনের ভর হলো 35.5 এবং ক্লোরিন আছে কয়টা একটা, তাহলে আমার লেখা যায় হলো 1 ডিভাইড বাই হলো 36.5 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমার আসবে হলো এইচ এর শতকরা সংযুতি আসবে হলো 2.74%। এবার কার জন্য বের করব, এবার বের করব হলো ক্লোরিনের জন্য। ক্লোরিনের শতকরা সংযুতি সমান, ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5 ইন্টু ক্লোরিনের পরমাণু কয়টা আছে এখানে একটা, আর আণবিক ভর কত সেম বের করলাম হলো 36.5 ইন্টু 100%। তাহলে এটার অ্যান্সার আসবে হলো 97.26%। এটা না করে আমরা একটা কাজ করতে পারতাম, যেহেতু পুরোটা 100, তো 100-এর ভিতর যদি হয় 2.74 হাইড্রোজেন, তাহলে বাকিটুকুই আমার ক্লোরিন হবে অবভিয়াসলি। তাহলে আমি এটা করতে পারতাম, ক্লোরিন ইকুয়ালস টু হবে হলো 100 মাইনাস 2.74%, এটা আরও সোজা বেশি, অর্থাৎ 97.26%। ঠিক আছে, তাহলে দুইটা অ্যান্সার সেমই আসবে। পর আরও একটা করি আমরা, এটা একটু অন্যরকম, দেখি আমরা চেষ্টা করি। অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়াম সালফেট ও অক্সিজেনের শতকরা সংযুতি বের করো। তাহলে আমার সর্বপ্রথম আমি একটা কাজ করে নিই, যে আমি এটা যৌগটা আণবিক ভরটা বের করে নিই, তাহলে আমার জন্য ইজি হবে। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট
এটা আণবিক ভর কীভাবে নির্ণয় করব? অ্যালুমিনিয়াম আর ভর কত? অ্যালুমিনিয়ামের ভর হলো 27, আর পরমাণু আছে কয়টা আমার? 2টা, প্লাস সালফার এখানে আছে কয়টা খেয়াল রাখতে হবে, ব্র্যাকেটের বাইরে কিন্তু 3, আর ভিতরে কয়টা আছে? সালফারে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে 3, 3 একে 3, তার সালফার আছে 3টা, আর সালফারের ভর হলো 16 না 32? 32 গুণ, আর পরমাণু আছে কয়টা? 3টা, প্লাস অক্সিজেন আছে ভিতরে 4টা, বাইরে 3টা, 3 4 12টা, তাহলে 3 4 12, অর্থাৎ অক্সিজেনের ভর হলো 16 গুণ 3 4 12, তাহলে যোগ করলে ফাইনাল অ্যান্সার আসে হলো আমার 342 গ্রাম। এটা কার? এটা হলো মোট আণবিক ভর, এটা হলো মোট আণবিক ভর। তাহলে আমরা প্রথমে একটা বের করি। অ্যালুমিনিয়ামের জন্য শতকরা সংযুতি, সমান অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27 আমরা জানি, এবং পরমাণু কয়টা আছে? 2টা, এবং আণবিক ভর আমরা বের করছি যেটা হলো 342 ইন্টু 100%। তাহলে ফার্স্টে এটার জন্য অ্যান্সার আসে হলো আমার 15.78%। এবার কার জন্য বের করব? সালফারের জন্য কত আসবে আমার? সালফারের পারমাণবিক ভর হলো 32, সালফারের পরমাণু আছে কয়টা? 3টা, আর মোট আণবিক ভর কত? 342, আর এখানে 100%। তাহলে অ্যান্সার আসবে হলো এখানে 28.07%। আর লাস্ট যেটা থাকে সেটা হলো আমার কি? অক্সিজেনের জন্য। তাহলে অক্সিজেনের জন্য সমান কত আসবে? অক্সিজেনের ভর হলো 16, অক্সিজেন আছে আমার 12টা, আর মোট ভর হলো 342 ইন্টু 100%। তাহলে অক্সিজেনেরটা আসবে হলো 56.14%। এইটা হলো এই যৌগের 3টা আলাদা আলাদা মৌলের শতকরা সংযুতি, অক্সিজেনের জন্য, সালফারের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য। ঠিক আছে, ওকে। এরপর যেটা শিখবো তা হলো যে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত। কি শিখবো? শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত। তার আগে জানতে হবে আমি স্থূল সংকেতটা কি। আমরা শতকরা সংযুতি জানি, স্থূল সংকেত হলো, লিখি আমরা স্থূল সংকেত। স্থূল সংকেত কাকে বলে? যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর, অর্থাৎ যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। স্থূল সংকেত বলে। তো আমরা একটা উদাহরণ দিই ছোটখাটো। যদি আমরা একটা উদাহরণ দিই যে H2O2, এটাকে বলা হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড, ওকে। তাহলে এখানে হাইড্রোজেনের মোল আছে 2টা, পরমাণু সংখ্যা, এবং অক্সিজেনের পরমাণু সংখ্যাও 2টা। তো এদের অনুপাত হলো 2:2। তাই 2:2 যদি আমি একটু কাটাকাটি করি তাহলে কি আসে? 1:1। তাহলে এটাকে এখন কি লেখা যাবে? H1O1, অর্থাৎ HO। তাহলে এই যৌগের স্থূল সংকেত হলো HO, অর্থাৎ এই যে বলছে যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর, অণুতে বিদ্যমান পরমাণু কোনটা? এই যে এটা 2:2। পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, যে অনুপাত প্রকাশ করার পর আসলো কি? 1:1। এই যেটা বলছে যে প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। এবং এইটা দিয়ে আমরা যে আবার নতুন একটা যৌগ পাইলাম HO, এটাকে বলা হয় H2O2 স্থূল সংকেত। ঠিক আছে, কিন্তু আমাদের এখন বের করতে হবে যে শতকরা সংযুতি থেকে এই স্থূল সংকেত আসতে হবে। তো তার আগে আমার শতকরা সংযুতি থেকে স্টেপ আছে, আমার কতগুলো স্টেপ আছে? 4 থেকে 5টা। তার সর্বপ্রথম 4টা স্টেপ সম্ভবত কীভাবে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেতে যেতে হয়।
ঠিক আছে, প্রথম স্টেপ, ধাপ 1, মৌলসমূহে শতকরা সংযোজিত দেওয়া থাকবে সেই শতকরা সংযোজিতকে ওর পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কি প্রথম স্টেপ, শতকরা সংযোজিতকে এর মানে যার শতকরা সংযোজিত দেওয়া থাকবে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। তাই সংযোজিতকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। আমরা দেখি, একটা যোগের জন্য লিখি আমরা, যেমন মনে করো আচ্ছা পরে করি, আমরা স্টেপ বাই স্টেপ আগে লিখে নিই। 2, ভাগফলের যে ভাগফলটা বের করব, ভাগফল গুলোর মধ্যে সবথেকে কম ফলাফলের মানকে দিয়ে এই ভাগফলগুলোকে আবার ভাগ করতে হবে। ভাগফলগুলোকে আবার ভাগ করতে হবে। সেকেন্ড স্টেপ, এখন কোনো কারণে যদি ভাগফলগুলোর মান দশমিকে আসে তাহলে কি করতে হবে, যদি এখানে একটা যদি আছে, যদি এই যে সেকেন্ড স্টেপে যে ভাগফলটা পাবো, এই যে ভাগফলগুলোকে আবার ভাগ করতে হবে, তাহলে এখানে ভাগ করলে অবশ্যই আমি একটা কি পাবো, ভাগফল পাবো। এই ভাগফল যদি এই ভাগফলের মান দশমিকে আসে তাহলে তাকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে এটা কিভাবে করব, গুণ দিয়ে, কি দিয়ে, গুণ, এটা নির্দিষ্ট মানের সংখ্যা দিয়ে গুণ দিয়ে, গুণ দিয়ে আমরা দশমিকটাকে এটা পূর্ণ সংখ্যায় পরিণত করব, তাহলে আমার মান এখানে শেষ। এবার থার্ড স্টেপ যেটা, সেটা হলো যে এবার গুণ করার পর যে পূর্ণ সংখ্যাগুলো পাবো, একটা স্পেসিফিক পরমাণুর জন্য আমি ভাগফলগুলো পাচ্ছি, ওইটা আমি আবার সেই পরমাণুতে বসাই দেবো, অর্থাৎ প্রাপ্ত মানকে তার মৌলের স্থানে বসিয়ে দেওয়া। এই তিনটে স্টেপ মনে রাখতে হবে। প্রত্যেকটা আমরা আবার ব্যাখ্যা করব ম্যাথ করার সময়। এখানে প্রবলেম আছে যে কোন যৌগের মৌলগুলো শতকরা সংযোজিত, হাইড্রোজেনের জন্য দেওয়া হলো 2.04, সালফারের জন্য এত, আর অক্সিজেনের জন্য এত, তিনটার জন্য আলাদা বের করব আমরা। তাহলে প্রথম হাইড্রোজেন, ফার্স্ট স্টেপ কি ছিল, প্রত্যেকটার জন্য যে শতকরা সংযুতি, ওই শতকরা সংযুতিকে আমার তার পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। তাহলে প্রথম স্টেপ, হাইড্রোজেনের শতকরা সংযুতি কত, 2.04, এর পারমাণবিক ভর 1, এটাতে ভাগ দিতে হবে, তাহলে ভাগফল হলো 2.04 প্রথমটার জন্য। এরপর হলো সালফার কত, 32.65, এর পারমাণবিক ভর কত, এর পারমাণবিক ভর হলো 32, তো এইটাও কত আসবে আমার 1.02। এবার হলো অক্সিজেনের জন্য, অক্সিজেনের শতকরা সংযোজিত কত, 65.30, ভাগ দিতে হবে কত দিয়ে, 16, কারণ পারমাণবিক ভর হলো 16, এটা আসবে হলো 4.08।
এখন এই তিনটার মধ্যে সবচেয়ে মিনিমাম নাম্বার কোনটা, একদম লেস, এটা হলো 1.02। তাই এই 1.02 কে দিয়ে আবার সেকেন্ড স্টেপ, যেটা আমাদের আর কি সেকেন্ড স্টেপ, এই মিনিমাম নাম্বারটাকে দিয়ে এই সব ভাগফলগুলোকে আবার ভাগ দিতে হবে। তাহলে হাইড্রোজেনের জন্য আসবে কত, আবার 2.04 আমরা কত পাইছিলাম, এই ভাগফলটা আগের স্টেপে যে পাইলাম ভাগফল, এবং এটাকে কাকে ভাগ দিতে হবে, এর মধ্যে মিনিমাম অর্থাৎ এইটাকে দিয়ে ভাগ দিতে হবে 1.02। তো এটা অ্যান্সার আসে 2। এবার সালফারের জন্য, সালফারে কত পেয়েছিলাম 1.02, আর মিনিমাম নাম্বার ওইটাই ছিল 1.02। এবার হলো অক্সিজেন, অক্সিজেন কত পেলাম আমরা 4.08, এবং মিনিমাম নাম্বার কোনটা ছিল 1.02, ভাগ করলে আসে হলো 4। দেখা যাচ্ছে এখানে সবগুলো পূর্ণ সংখ্যা, তাহলে আমার কোনো দশমিক নেই যে আমি গুণ করে আবার পূর্ণ সংখ্যা পরিণত করব। তাহলে এই যে হাইড্রোজেনের জন্য 2, সালফারের জন্য 1, অক্সিজেনের জন্য 4, এই মানগুলো এখন সিরিয়ালে বসাই দেব, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের হলো 2, সালফারের হলো 1, অক্সিজেনের হলো 4, কি লেখা যায় H2SO4, কারণ সালফারের 1 না লিখলেও হয়। তাহলে এই শতকরা সংযোগ থেকে আমি এই যে যৌগটা বের হলো, এইটাকে বলা হয় স্থূল সংকেত। এখানে স্থূল সংকেত আমরা বের করলাম, এটা হলো সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ ছিল এটা ছিল আমার থার্ড স্টেপ, যে ওই যে প্রাপ্ত ফলাফলগুলোকে, এই যে প্রাপ্ত ফলাফলগুলোকে তাদের মৌলের যথাস্থানে বসিয়ে দেওয়া। ঠিক আছে, এরপরে করবো হলো আমরা যে শতকরা সংযোজি থেকে আণবিক সংকেত, শতকরা সংযোজি থেকে আণবিক সংকেত। আমরা শতকরা সংযোজি থেকে স্থূল সংকেত দেখলাম, তো এইটা স্টেপটা ইজি। প্রথম যে কাজটা করতে হবে যে শতকরা সংযোজি থেকে আমার আগে যেতে হবে হলো স্থূল সংকেতে, স্থূল সংকেত। সেই স্থূল সংকেত থেকে আমার যাইতে হবে হলো আণবিক সংকেতে। এই স্টেপে আমার আগানো লাগবে, আণবিক সংকেত। দুইটা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1 হলো আমরা এই যে গত স্লাইডে দেখলাম, এই যে এখানে 3টে স্টেপ দেওয়া আছে, আর সেকেন্ড স্টেপটা আমরা নতুন। তো ফার্স্ট স্টেপটা আমরা লিখলাম না, সেকেন্ড স্টেপের জন্য। তো 2 নম্বর স্টেপটা কী হবে, যে আণবিক স্থূল সংকেত নির্ণয় কীভাবে করতে হবে, মানে আণবিক সংকেত চাইতে হবে না। তার আণবিক সংকেতের সূত্রটা হলো আণবিক সংকেত সমান স্থূল সংকেত, স্থূল সংকেত ইন্টু নিচে এন, অর্থাৎ নিচে একটা এন দিয়ে গুণ দেবো, কিন্তু এখানে এন এর একটা মিনিং আছে। এন মানে হলো যৌগের আণবিক ভর, আণবিক ভর এটা দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, এবং ডিভাইড বাই স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। অর্থাৎ আমরা এই যে ফার্স্ট স্টেপের পরে যে স্থূল সংকেতটা পাবো, এখান থেকে আমার কি নির্ণয় করতে হবে, একবার ভর নির্ণয় করতে হবে। সেই ভরটা আমি এখানে বসাই দেব। তাহলে আমার সূত্র হলো এটা, এটা আর হলো এটা। তাহলে স্থূল সংকেতের সাথে ছোট করে নিচে এন গুণ দিলে আমি আণবিক সংকেত পাবো, আর এন মানে হলো যৌগের আণবিক ভর ডিভাইড বাই স্থূল সংকেতের ভর। আর ফার্স্ট স্টেপ তো আমরা আগের স্লাইডে দেখছি। তাহলে একটা প্রবলেম করি আমরা, যে কোন যৌগের মৌলগুলো শতকরা সংযুক্তি। হ্যাঁ, তাহলে স্টেপ বাই স্টেপ লিখি। তাহলে প্রথম স্টেপ কি করতে হয় আমার, দেখি আমরা, যে শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত যেতে হবে, শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত। সেকেন্ড স্টেপ আমরা এই সূত্র বসাবো। ফার্স্ট স্টেপ কি করতে হবে, শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত, শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত। ওকে, তাহলে প্রথম স্টেপটা কি হবে, শতকরা থেকে আমার যেতে হবে স্থূল সংকেতে। এই শতকরা থেকে স্থূলে যাওয়ার জন্য আবার 3টে স্টেপ শিখছি। নাম্বার ছিল কি, প্রত্যেকটার শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কার্বনের জন্য সমান কত আসবে, 92.31 ডিভাইড বাই 12। তাই এটার অ্যান্সার কত আসে, 7.69। আর হাইড্রোজেনের জন্য কত আসবে, 7.69 ডিভাইড বাই 1, কারণ পারমাণবিক ভর হলো 1, 7.69।
এবার এইটার সেকেন্ড স্টেপটা কি? এইটার সেকেন্ড স্টেপ হলো যে এইখানে প্রাপ্ত যে মানটা, এখানে সবচেয়ে মিনিমাম নাম্বারটা দিয়ে এই ভাগফলগুলোকে আবার ভাগ দিতে হবে। তো যেহেতু দেখা যাচ্ছে দুইটাই সেম নাম্বার, তাহলে দুইটাই মিনিমাম, দুইটাই ম্যাক্সিমাম। তা মিনিমাম যে কোনো একটা ধরলেই হয়। তো সেকেন্ড স্টেপে কী করতে হবে? আবার বের করতে হবে কি, মিনিমাম নাম্বারকে ওই ভাগফলগুলোকে ভাগ দিতে হবে। তাহলে ভাগফলগুলো কত পাইছিলাম আমরা? 7.69। আর মিনিমাম নাম্বার কোনটা, যে কোনো একটা নিলেই হয়, দুইটাই যেহেতু সেম। তো 7.69, এটা আসে 1। এবং হাইড্রোজেনের জন্য কত আসে? হাইড্রোজেনটা পাইলাম হলো 7.69, আর মিনিমাম নাম্বার হলো আমার 7.69, এটা 1। তো এখানেও দেখা যাচ্ছে কি দুইটাই পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা পাইলে এখানে আমার কিছুতে গুণ দেওয়া লাগতেছে না, আর দুইটাই যেহেতু পূর্ণ সংখ্যা। থার্ড স্টেপ যেটা, সেটা হলো যে এইটার মানগুলোকে আমি কোথায় বসাই দেবো? এর নিচে বসাই দেবো। তো C1H1, এটা কি লেখা যায়? CH। এটা 3 নম্বর স্টেপ। অর্থাৎ ফার্স্ট স্টেপ কি ছিল? শতকরা থেকে স্থূল। ওই শতকরা থেকে স্থূলে নেওয়ার যে 3টা স্টেপ, এই 3টা স্টেপ হলো এটা। তাহলে আমি এখান থেকে যেটা পাইলাম সেটা হলো যে স্থূল সংকেতের প্রকাশটা কীভাবে প্রকাশ করে। তো এখান থেকে আমি বের করতে পারবো যে এটার আণবিক ভর, অর্থাৎ আণবিক ভর না, স্থূল সংকেতের ভর। এখান থেকে স্থূল সংকেতের ভর সমান কত আসবে? কার্বনের ভর হলো 12, আর ইন্টু পরমাণু হচ্ছে একটা, প্লাস হাইড্রোজেনের ভর হলো 1, এর পরমাণু 1। তাহলে 12 যোগ 1 সমান কত? 13 গ্রাম। এরপর হলো পরের পার্টটা কি বলছিলাম, যে আণবিক সংকেত, অর্থাৎ আমি যদি ফেরত যাই, এই যে আণবিক সংকেত সমান হলো স্থূল সংকেত ইন্টু এন। স্থূল সংকেত ইন্টু এন। তাহলে আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইন্টু কি? এন। স্থূল সংকেত আমরা কত পাই বলো তো? CH না, নিচে কি ছিল? এন ছিল। তো কি লেখা যায়? CnHn। আর এইখান থেকে যদি আমি এন বের করি, এন কত এখানে? এন সমান কি জানি আমরা? এন সমান জানি হলো যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর আমার দেওয়া, এটা কত দেওয়া দেখছো? 78 গ্রাম। তাহলে উপরে আসবে কত? আণবিক ভর, অর্থাৎ 78। আর আমরা পাই কত? আমরা স্থূল সংকেত ভর 13 গ্রাম। নিচে হলো স্থূল সংকেত ভর, অর্থাৎ 13 গ্রাম। তো এটা অ্যান্সার আসে হলো 6 আসে মনে হয়, 3 6 হ্যাঁ 6। তাহলে 6C6H6, এইটাই হলো আমার আণবিক সংকেত। এটা হলো আমার আণবিক সংকেত, এটা অ্যান্সার। তাহলে আমরা শতকরা সংযোগ থেকে 2টা স্টেপের মাধ্যমে আণবিক সংকেত নির্ণয় শিখলাম। এরপর শিখব হলো আণবিক সংকেত থেকে স্থূল সংকেত। আণবিক সংকেত থেকে স্থূল সংকেত। আণবিক সংকেত থেকে স্থূল সংকেতের নির্ণয় সূত্র আমি দেখানো হয়েছে যে এদের অনুপাতকে কাটাকাটি করার পর যে মানটা থাকে ওইটা আবার বসায় দেওয়া। অর্থাৎ আমি এটা আরেকবার দেখাই, C6H6। তো এইটা হলো কার্বনের সংখ্যা কয়টা? 6, এবং হাইড্রোজেনের সংখ্যা কয়টা? 6। তাহলে 6 আর 6 এর অনুপাত আসবে হলো 1:1। তো এটাকে আবার আমি কার্বন হাইড্রোজেন জায়গায় বসা দিই, C1H1। তো কি লেখা যায়? CH। তো এইটা হলো আণবিক সংকেত থেকে স্থূল সংকেতে প্রকাশ করলাম। আণবিক সংকেত স্থূল সংকেত। এটা একটা প্রবলেম করি আমরা। কোন যৌগের আণবিক সংকেত C6H12O6, এটা হলো গ্লুকোজ। এটাকে বলা হয় গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজের স্থূল সংকেতটা কি? তাহলে দেওয়া আছে কি আমার? C6H12O6। তাহলে আমি লিখি, কার্বনের হলো কত? C/2, হাইড্রোজেন H2 কত? অক্সিজেন। তাহলে কত আসবে? কার্বনের হলো 6/2, হাইড্রোজেনের হলো 12/2 কত? অক্সিজেনের হলো 6। তো কাটাকাটি পরে থাকে হলো 1:2:1, 1:2:1। 6 দিয়ে ভাগ দিয়ে দিলে এইটাই থাকে। হ্যাঁ, এইটাকে 6 দ্বারা ভাগ করা হইলে এই 1:2:1 থাকে। তাহলে বসাই দেখুন, C1H2O1 অর্থাৎ CH2O, এইটা হলো এই যে আণবিক সংকেতের স্থূল সংকেতের প্রকাশ। এটা হলো আণবিক সংকেত, আর এটা হলো আমার স্থূল সংকেত।
ঠিক আছে। এর মাধ্যমে আমাদের আণবিক সংকেত, স্থূল সংকেত, শতকরা সংযুক্তি শেষ। এখন আমরা যাব নতুন একটা টপিকে, যার নাম হলো রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। তো এই বিক্রিয়া এবং সমীকরণ জানার আগে আমার যে জিনিসটা জানা লাগবে তাহলে রাসায়নিক পরিবর্তন কি। রাসায়নিক চনকালি দিয়ে রেখে আমি একটু রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, তবে সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। অর্থাৎ এমন একটা পরিবর্তন যার মাধ্যমে একটা যৌগ তার নিজস্ব ধর্ম বৈশিষ্ট্য থাকবে না, পরিবর্তন হয়ে নতুন ধর্ম বৈশিষ্ট্য বিদ্যমান হবে। আমি একটা উদাহরণ দিই, মনে করো কি বলা যায়, মরিচার কথা চিন্তা করতে পারি। মরিচা যদি লোহা থাকে, প্রথমে লোহা পানির সাথে মিক্স হয়, পানির সাথে এবং বাতাসের অক্সিজেনের সাথে, তাহলে পানি প্লাস বাতাসে কে থাকে? অক্সিজেন। এর সাথে মিক্স হয়ে উপরে মরিচা পড়ে। মরিচার সংকেত হলো ভিন্ন, লোহা থেকে ভিন্ন। লোহা জাস্ট Fe এবং পানি হলো H2O এবং অক্সিজেনের সাথে মিক্স হয়ে মরিচা পড়ে। তো এইটা হলো, আগে ছিল লোহা, এখন হয়েছে কি মরিচা। এটা সংকেত সম্পূর্ণ আলাদা। তাহলে এইটা হলো আমার একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এরপর আমার যে জিনিসটা জানতে হবে, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তন জানলাম, এবার হলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে। পরিবর্তন দুইটা, একটা রাসায়নিক, একটা ভৌত। ভৌত পরিবর্তন কোনটা? মনে করো বরফ ছিল, এটা বরফকে তাপ দেওয়ার পর সে কি হবে? পানি। এটাকে তাপ দিলে কি হবে? আবার বাষ্প। এইটাকে বলা হবে ভৌত পরিবর্তন, অবস্থা চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন কোনটা? এই যে লোহা থেকে মরিচা হওয়া, এটা হলো রাসায়নিক পরিবর্তন। তাহলে কি রাসায়নিক বিক্রিয়াকে বলে? যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। এবং এছাড়া আছে কি? রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক সমীকরণ হলো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার হয় সেই সমীকরণকে রাসায়নিক সমীকরণ বলে।
রাসায়নিক সমীকরণ বলে। এখন আমরা শিখব হলো একটা রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয় এবং এর সমতাকরণ, এর নিয়ম কানুন, কিভাবে কি লিখতে হবে না লিখতে হবে সব। তাহলে একটা রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয় তা দেখি আমরা। মনে করো এখানে a প্লাস বি, প্রত্যেকটা আমি ব্যাখ্যা করবো। এখানে c প্লাস ডি। তাহলে বলি, এখানে a এবং b কে বলা হবে বিক্রিয়ক, এবং এ ও বি বিক্রিয়ক, বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করছে হলো সি এবং ডি, এদের বলা হবে উৎপাদ। অর্থাৎ দুটি বিক্রিয়ক এ এবং বি যোগের মাধ্যমে, যোগ বলতে এখানে বিক্রিয়া হয়েছে, তাদের বিক্রিয়ার মাধ্যমে সি ও ডি উৎপন্ন করছে, অর্থাৎ বাম থেকে ডানে গেছে, এই জন্য এই তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই জন্য তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে একটা সমীকরণকে এইভাবেই লেখা হয়, নর্মালি এইভাবে লেখা হয়। এখন মনে করো এই লেফট পাশে যে মোট পরমাণু এবং রাইট পাশে মোট পরমাণু যদি সমান থাকে, তাহলে লেখা যায় কি a প্লাস বি সমান সি প্লাস ডি। এটাও সমীকরণ, কিন্তু এখানে কেন লিখতে পারলাম এটা? কারণ বিক্রিয়কে মোট এখানে বলা যাবে যে কি বিক্রিয়কে মোট পরমাণু সমান কি উৎপাদে মোট পরমাণু। তখনই শুধুমাত্র আমরা এই তীর চিহ্ন থেকে সমান দিব, কিন্তু আমি তখনও সমতাকরণ করি নাই। এই যে বিক্রিয়কের মোট পরমাণু আর উৎপাদন মোট পরমাণু সমান যদি নাও থাকে, আমরা সমতাকরণের মাধ্যমে সমান করে নিই, তখন আমি তীর চিহ্নের জায়গায় সমানটা দিতে পারি। কিন্তু কোনো কারণে যদি বিক্রিয়কে এবং উৎপাদক পরমাণু সংখ্যা সমান না থাকে, আমি সমান দেব না, আমি দেবো এই অ্যারো চিহ্ন। ঠিক আছে, এটা হলো প্রথম দুইটা স্টেপ গেল, 2 থেকে 3টা বললাম যে বিক্রিয়ক লেফট পাশে থাকে, উৎপাদ পাশে থাকে হলো রাইট পাশে, এবং বিক্রিয়া যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদে হয় এই জন্য তীর চিহ্ন ডানে। এখন এমনও বিক্রিয়া পাবো যারা হলো উভমুখী, অর্থাৎ এই পাশেও আসে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, উৎপাদ থেকে বিক্রিয়কও হয়, এই চিহ্নটাকে বলা হবে, অর্থাৎ এই চিহ্ন এই চিহ্ন, দুই চিহ্ন বোঝায়, এটাকে বলা হয় উভমুখী চিহ্ন, উভমুখী। আর বাকি যদি সিঙ্গেল থাকে এটাকে বলা হয় একমুখী, এটা হলো উভমুখী। এইটা অথবা এইটা, এটাকে বলা হয়, শুধু এইটা থাকে না, উল্টা থাকে না, নর্মালি থাকে হলো এই চিহ্নটা থাকে, এটাকে বলা হয় একমুখী। বলা হয় উভমুখী, এটা বলা হয় একমুখী। এখন আমি যে এই বিক্রিয়ক দুটো ব্যবহার করলাম, অর্থাৎ মনে করো এই যে এ প্লাস বি, এখন এ হলো গ্যাস, লিকুইড নাকি সলিড, এটা যদি আমি বুঝাইতে চাই আমি ব্র্যাকেটে লিখবো হলো মনে করো এটা সলিড, আর বি হলো লিকুইড। বিক্রিয়া করে সি হইলো মনে করো লিকুইড, ডি হইলো কি আমার লিকুইড। তাহলে এটা আমি এইভাবে প্রকাশ করব ব্র্যাকেটে। তাহলে এইভাবে প্রকাশ করার জন্য 3টা জিনিস আছে, সলিড, লিকুইড, গ্যাস, আর আরেকটা আছে এটা লেখা যায়, এটা হলো একিউ, জলীয় দ্রবণ। এটা মানে কঠিন, এটা মানে হলো কঠিন, এস মানে হলো কঠিন, লিকুইড মানে তরল, আর গ্যাস মানে জি মানে হলো গ্যাস। আর এই একিউ মানে হলো জলীয় দ্রবণ, এই কয়টাই মোটামুটি আমাদের নিয়ম। আচ্ছা, এরপর শিখবো আমরা হলো রাসায়নিক সমীকরণের সমতাকরণ। তো তার আগে আমাদের উচিত হলো কয়টা রাসায়নিক বিক্রিয়া দেখা। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া দেখি। যেমন মনে করো হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা মিলে কি হবে? পানি হবে। এখন একটা জিনিস দেখবো যে এখানে হাইড্রোজেনও একটা বিক্রিয়ক, অক্সিজেন একটা বিক্রিয়ক, আর হলো পানি হলো একটা কি উৎপাদ, এটা হলো উৎপাদ, আর এই দুইটা হলো বিক্রিয়ক। এখানে হাইড্রোজেনের এই পাশে হাইড্রোজেনের পরমাণু আছে 2টা, অক্সিজেনের পরমাণু আছে 2টা, তার 2 আর 2 যোগ করলে কত হয়? 4টা পরমাণু। আর এখানে হাইড্রোজেনের পরমাণু আছে 2টা আর অক্সিজেন আছে 1টা, কয়টা আছে? 3টা টোটাল। তার মানে এটা সমতাকরণ অবস্থায় নাই, এই বিক্রিয়াকে আমি কখনো এইভাবে লিখতে পারবো না। তাহলে এই সমান লেখার জন্য আমার কি করতে হবে? আমার সমতাকরণ করতে হবে। ঠিক আছে, সমতাকরণ আমরা পরে শিখবো। এছাড়া আমি অন্য কিছু দেখাচ্ছি আরো, যে হাইড্রোজেন মনে করো এখানে আমি যদি গ্যাস দিই জি, তাহলে জি লিখবো, এবং অক্সিজেনও যদি গ্যাস হয় তাহলে জি লিখবো,
এবং পানি হলো তরল, তাহলে H2O কি হবে, লিকুইড লিখবো। ঠিক আছে, এইটা একটা কি সমীকরণের প্রকাশ। এখন আমি যদি সমতাকরণ করে দিই, এখানে 2 দিলাম, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল, এখানে 4টা, অক্সিজেন কটা হলো 2টা। অক্সিজেন ঠিকই 2টা আছে এই পাশে, কিন্তু অক্সিজেন হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2 দিয়ে আবার 4 করে দিব। যেটা শিখবো, ভালোভাবে শিখবো আমরা। তাহলে এখানে হাইড্রোজেন আছে 2 দুগুণা 4, অক্সিজেন আছে 2, কত হলো তাহলে 6। এবার দেখি, অক্সিজেন আছে 2 দুগুণা 4 এবং হাইড্রোজেন আছে 2 দুগুণা 4 এবং অক্সিজেন আছে 2, কত 6। এবার মিলছে। তাহলে এইটাকে আমি চাইলে এভাবে সমান দিয়ে শিফট করতে পারি। ঠিক আছে, এইভাবে একটা রাসায়নিক সমীকরণ লেখা হয়। এছাড়া আমরা অন্যভাবে লিখতে পারি, যেটা হলো অন্য একটা লিখি, যেমন হলো কার্বন প্লাস অক্সিজেন, কি লেখা হয়, কার্বন ডাই অক্সাইড। তো কার্বন আছে এখানে একটা, অক্সিজেন আছে 2টা, 2 এর 1 3, এখানে কার্বন আছে একটা, অক্সিজেন আছে 2টা 3। তাহলে আমি এটাকে চাইলে এই অ্যারো চিহ্নের বদলে আমি সমান দিতেই পারি। ওকে, এভাবে লেখা যায় সমতাকরণ। এখন এই দুইটা হলো বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ, কার্বন ডাইঅক্সাইডের উৎপাদ। কার্বন মনে করো সলিড বা কঠিন পদার্থ, অক্সিজেন হলো গ্যাস, আর কার্বন ডাইঅক্সাইড আমার গ্যাস। তাহলে এইভাবে প্রকাশ করা যায়। এবার শিখবো হলো আমরা রাসায়নিক সমীকরণের সমতাকরণ। সমতাকরণ মানে হলো, মাত্র দেখলাম যে লেফট সাইডে এক একটা পরমাণুর যতগুলো সংখ্যা থাকবে, রাইট সাইডেও যেন ওই পরমাণুর সেম সংখ্যা থাকে। অর্থাৎ এই পাশে কার্বনের একটা ছিল, ওই পাশেও কয়টা থাকবে, একটা থাকবে সেম। এখানে হাইড্রোজেনের প্রথমে ছিল 2টা, পরেও 2টা, তো এই পাশে অক্সিজেন ছিল কয়টা, 2টা, কিন্তু রাইট সাইডে অর্থাৎ উৎপত্ত অক্সিজেন ছিল একটা। তার মানে কি এখানে সমান ছিল না। পরের স্টেপে যে আমরা সমান করছি, হ্যাঁ, অক্সিজেন ছিল 2টা, অক্সিজেন 2টা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, এটাকে বলে সমতাকরণ। তাহলে সমতাকরণ করি একটা ইজি দিয়ে, যে ম্যাগনেসিয়াম প্লাস HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া দিলাম আমি, ম্যাগনেসিয়ামের। তাহলে এখানে কি উৎপন্ন হবে আমি দেখাই। কিভাবে আমার জানতে হবে, কি বিক্রিয়াটা কিভাবে করে, সর্বপ্রথম এটা জানতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম এখানে হলো কার সাথে যুক্ত হবে, মনে করো H প্লাস, এটা হলো Cl মাইনাস। HCl কে ভাঙলে এই দুইটা আয়নে বিভক্ত হয়, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তাহলে ম্যাগনেসিয়াম যাবে অ্যানায়নের সাথে, অর্থাৎ কি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর এখানে হাইড্রোজেন আলাদা হবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী যেহেতু 2 এবং ক্লোরিনের হলো 1, ম্যাগনেসিয়ামের 2, ক্লোরিনের 1, আর একটা যৌগ যখন বিক্রিয়া করে বা যুক্ত হয় তখন যোজনী এক্সচেঞ্জ হয়। অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজনী যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনী যাবে ম্যাগনেসিয়ামের কাছে। আর হাইড্রোজেন যেহেতু আলাদা, হাইড্রোজেন এইভাবে থাকবে। তো হাইড্রোজেন নর্মালি সিঙ্গেল থাকে না, একটা থাকে না, হাইড্রোজেন সবসময় ডাবল থাকে, অর্থাৎ গ্যাস আকারে থাকে। তাহলে পরের লাইনটা আমি যদি সুন্দর করে লিখি, ম্যাগনেসিয়াম প্লাস HCl, কি লেখা যায়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2। এখন আমি প্রত্যেকটা হিসাব করব। আমরা লেফট সাইডে ম্যাগনেসিয়াম আছে কয়টা, একটা, এখানে হাইড্রোজেন আছে কয়টা, একটা, ক্লোরিন আছে একটা। রাইট সাইডে ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিন 2টা, হাইড্রোজেনের 2টা। তাহলে ঝামেলা হয়ে গেল। আমার ম্যাগনেসিয়াম সমস্যা নেই, হাইড্রোজেনের সমস্যা আর হলো ক্লোরিনে। তাহলে হাইড্রোজেন আছে এই পাশে আমার 2টা, তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম, 2 দিলাম। আর অবশ্যই আমি নিচে 2 দিতে পারবো না, নিচে 2 দেওয়ার নিয়ম নাই, দিয়ে যাবে সামনে। তা আমি যদি 2 দিই, আমার হাইড্রোজেনও বাড়লো, ক্লোরিনও বাড়লো, তাহলে কত হইলো, ইন্টু 2 ইন্টু 2। তাহলে আলটিমেটলি কয়টা হলো, 2টা, এখানেও 2টা। হাইড্রোজেনও 2টা হলো, ক্লোরিনও 2টা হলো। তাহলে হাইড্রোজেনের 2টা হলো, ক্লোরিনও 2টা হলো, আর ম্যাগনেসিয়াম 1 ছিল। তাহলে আমার সমতাকরণ শেষ। তাহলে সমতাকরণের পর কি লেখা যায়, এইটা লেখা যায়, এটা হলো সমতাকরণ। তাহলে আমি চাইলে এখন এটার জায়গায় আমি এই চিহ্ন ব্যবহার করতে পারি। ঠিক আছে, সমতা চিহ্নটা, সমান চিহ্নটা ব্যবহার করতেই পারি। এবার আরেকটা দেখি আমরা, যেমন মনে করো যে পাইছি সোডিয়াম কার্বনেট, একটা লবণ প্লাস HCl, এটা বিক্রিয়া করব। তাহলে আমার সর্বপ্রথম কি বলছে, ভাঙা শিখতে হবে, কীভাবে ভাঙে একটা যৌগ। সোডিয়াম কার্বনেট ভাঙলে হয় হলো সোডিয়াম প্লাস আর কার্বনেট 2 মাইনাস, আর HCl ভাঙলে হলো H প্লাস আর কি Cl মাইনাস। এটা ভাঙলে এটা হয়, আর এটা ভাঙলে এটা হয়। তাই এইখানে সোডিয়াম প্লাস কার সাথে যাবে, মাইনাসের সাথে। তাহলে এই প্লাস এই মাইনাসের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনেরও 1। তাহলে যোজনী এক্সচেঞ্জ করলে এই ক্লোরিনের যোজনী 1 আসলো এবং সোডিয়ামের যোজনী 1 ক্লোরিনের কাছে গেল প্লাস।
এরপর আসবে কে কার্বনেট আর কি হাইড্রোজেন। তা কার্বনেট আর হাইড্রোজেন মিক্স হয়ে কি তৈরি করবে HCO3। হাইড্রোজেনের যোজনী 1, কার্বনেট হলো 2, তাহলে যোজনী এক্সচেঞ্জ করো। কার্বনেটের যোজনী যাবে হাইড্রোজেনের কাছে আর হাইড্রোজেনের যোজনী যাবে কার্বনেটের কাছে 1। তাহলে আমি যদি একদম সুন্দর করে লিখি সোডিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করলে কি হবে 1 না লিখলেও হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2CO3, কারণ এখানে 1 এর সাথে যাই গুণ দাও ওইটাই থাকে আর কি, এই জন্য। কিন্তু এই যে এইটা হলো খুবই সাময়িক, খুবই সামান্য সময়ের জন্য তৈরি হয়, তাই পরের স্টেপ এটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড প্লাস তৈরি হলো H2O এবং CO2, অর্থাৎ পানি ও কার্বন ডাই অক্সাইডে ভাগ হয়ে যায় এই জিনিসটা। আর এই পাশে কি থাকে সোডিয়াম কার্বনেট প্লাস HCl। এটা হলো একটা বিক্রিয়া কিভাবে করে এটা জানলাম। এখন শিখব হলো সমতাকরণ। সমতাকরণের জন্য আমার প্রত্যেকটা দেখতে হবে কি কি আছে কি না আছে। এখানে সোডিয়াম আছে হলো 2টা, কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 3টা, হাইড্রোজেন আছে 1টা, ক্লোরিন আছে 1টা। আমি মিলাবো, সোডিয়াম এই পাশে আছে 2টা, এই পাশে কয়টা 1টা, তাহলে আমি 2 দিয়ে দিলাম। তাহলে 1টা ছিল 2 এর কারণে কয়টা হয় 2টা হয়ে গেল, কোনো সমস্যা নেই। এর কারণে কি ক্লোরিনও 1টা ছিল না, তাহলে 1 এর সাথে এখন 2 গুণ দিলে সেও 2টা হয়ে গেল। এখানে ক্লোরিন কয়টা ছিল 1টা না, তাহলে মিলে নেয় আমার, তাহলে এখানে আবার 2 দিয়ে দিতে হবে। তাহলে 2 গুণ 1, এখানে কত আসবে 2 গুণ 1, অর্থাৎ আগে তো একটা ছিলই আর এখানে একটা ছিল, 2 এর কারণে এখানে 2 গুণ 1 আসলো, এখানেও কত আসবে যেহেতু 2টার সামনেই 2 গুণ 1, এখানেও হাইড্রোজেনও 2টা ক্লোরিনও 2টা, তাই আমি একটা মিলাই। সোডিয়াম মিলছে, সোডিয়াম মিলছে, সোডিয়ামের কাহিনী শেষ। হাইড্রোজেন আচ্ছা ক্লোরিন 2টা, ক্লোরিনও 2টা। এবার মিলাইতে হবে হাইড্রোজেন, দেখি কয়টা হাইড্রোজেন এখানে আছে 2টা, হাইড্রোজেন 2টা আছে, এই যে 2টা আছে, মিলছে, শেষ, এটাও শেষ। অক্সিজেন আছে কয়টা 1টা, আর এখানে অক্সিজেন আছে কয়টা 2টা, 2টার একটা অক্সিজেন মিলে 3টা অক্সিজেন, এখানে অক্সিজেন আছে কয়টা 3টেই আছে। আর কার্বন কয়টা 1টা, কার্বন 1টা, কার্বনও 1টা। তাহলে আমার ফাইনালি কি লেখা যায় যে Na2CO3 2HCl 2NaCl প্লাস H2O প্লাস CO2। ঠিক আছে, এইটা হলো একটা সমতাকরণ করার পরে আমরা যেটা পাই এটা। আচ্ছা এবার আরো একটা করি আমরা, যে Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl। আগে তোমরা এটা নিজে একবার ট্রাই করো, এরপরে এটা সলভ দেখো। তো এটা ভাঙলে হয় হলো অ্যালুমিনিয়াম 3+ আর অক্সিজেন 2-। আচ্ছা আমরা বলতে পারবো এই চার্জটা আমরা কীভাবে লিখি। চার্জটা আসে হলো তাদের যোজনী থেকে, তাদের যোজনী যত চার্জও ততগুলা। ঠিক আছে, আর এখানে থাকলো H+ আর হলো Cl-। তাহলে এখানে অ্যালুমিনিয়াম প্লাস যাবে মাইনাসের সাথে অর্থাৎ ক্লোরিনের সাথে, তাহলে কি এর প্রথমে হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, ক্লোরিনের হলো 1, এখান থেকে আমার বোঝা যাচ্ছে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনী যাবে এখানে। ঠিক আছে, প্লাস এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হবে HO, হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেনের যোজন যাবে হাইড্রোজেনের কাছে এবং হাইড্রোজেনের যোজন যাবে অক্সিজেনের কাছে। ঠিক আছে, কাহিনী শেষ। তাই আমি সুন্দর করে লিখি একবার, Al2O3 প্লাস HCl প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O। এখন আমরা করবো হলো সমতাকরণ, প্রত্যেকটা লিখি। এখানে অ্যালুমিনিয়াম আছে হলো 2টা, অক্সিজেন আছে 3টা, হাইড্রোজেন আছে 1টা, ক্লোরিন আছে 1টা, এখানে অ্যালুমিনিয়াম আছে 1টা, তাইলে আমার 2 দিয়ে গুণ দিব। আচ্ছা ক্লোরিন আছে 3টা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, এখানে অ্যালুমিনিয়াম 2টা, এখানে অ্যালুমিনিয়াম 1টা, তাহলে আমি এখানে 2 আনবো। 2 আনলে কি হবে 2 গুণ 1, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম 2টা আসবে এবং অক্সিজেন 3টা আছে, তাহলে 3 দুগুণা 6টা আমার কি হয়ে যাবে, ক্লোরিন আমার 6টা হয়ে যাবে। ক্লোরিন আমার এখন 6টা। তা ক্লোরিন আমার এখানে আছে কয়টা 2টা, 3টা আছে, সরি
ক্লোরিন আর যেখানে আছে একটা, তাইলে আমার কি করতে হবে 6 বানানো লাগবে, তাহলে সামনে একটা 6 দিয়ে দিলাম। এর ফলে হবে কি হাইড্রোজেন আমার হয়ে যাবে 6টা, ক্লোরিন হয়ে যাবে আমার 6টা। তাহলে মিলতেছে কি এখন আমার অ্যালুমিনিয়াম মিলে গেছে, অ্যালুমিনিয়াম মিলে গেছে, ক্লোরিন ক্লোরিনও মিলে গেছে, এই যে ক্লোরিন। বাকি থাকে হাইড্রোজেন আছে এখানে কয়টা 2টা, এখানে হাইড্রোজেন কয়টা 6টা, তাহলে আমার মিলাইতে হবে কি এখানে দিতে হবে 3, 3 দুগুণা কত হয়ে গেল 6টা, আর এখানে 3 একে 3টা অক্সিজেন, তাহলে হাইড্রোজেন আমার 6টা, এখানে হাইড্রোজেন আমার 6টা, অক্সিজেন 3টা, অক্সিজেনও 3টা, তাহলে হয় হলো Al2O3 plus 6HCl plus 2AlCl3 plus 3H2O, এটা আমার সমতাকরণ। আচ্ছা এখন আরেকটা দেখি, যেটা হলো যে H2SO4 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন একটা নর্মাল নিয়ম শিখাবো, এই নিয়ম করলে সব মিলবে। তাহলে H2SO4 কে বাংলায় হলো H প্লাস আর SO4 2 মাইনাস, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বাংলায় হলো ম্যাগনেসিয়াম 2 প্লাস আর OH মাইনাস। এখানে হাইড্রোজেন যাবে হলো OH এর সাথে, তাহলে হাইড্রোজেন এবং OH এর সাথে মিলিত হইলে কি হবে বলো তো H আর O না। এখন যদি হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তাহলে মিক্স হয়ে কত H2 আর এখানে 1, অক্সিজেনের যোজনী যাবে হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনটা যাবে অক্সিজেনের কাছে, প্লাস এখানে আছে কি সালফেট আর ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, তাহলে 2 আসবে ওর কাছে আর এর 2 যাবে ওর কাছে, ফাইনালি কি লেখা যায় H2SO4 প্লাস ম্যাগনেসিয়াম OH2, আর এখানে থাকে 2 2 কাটা গেলে কত থাকে 1 থাকে, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট থাকে, মানে কিছুই থাকে না 1 1 থাকে, প্লাস H2O। এখন এখানে হলো আমরা সমতাকরণ করব, কিভাবে করব দেখি আমরা, ছক লিখি আমরা আগে, ছক দিয়ে করব আমরা। প্রথমে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, ম্যাগনেসিয়াম আছে। এটা হলো বিক্রিয়ার আগে, মানে উৎপাদে আর কি আগে, আর এটা হলো পরে, মানে এটা আগে পরে না আসলে উৎপাদ এবং বিক্রিয়ক আর কি, উৎপাদ আর এটা হলো বিক্রিয়ক। তো দেখি আমরা কি করি। এখানে প্রথমে হাইড্রোজেন আছে কয়টা 2টা প্লাস এখানে কয়টা আছে এখানে 2টা আছে, তার টোটাল কয়টা 4টা। সালফার আছে কয়টা, তাহলে এখানে হাইড্রোজেন শেষ, সালফার আছে আমার একটা, অক্সিজেন আছে কয়টা 4টা আর এখানে হলো 2, অর্থাৎ 6টা, ম্যাগনেসিয়াম আছে কয়টা একটা। এখন দেখি আমরা এই পাশে অর্থাৎ রাইট সাইডে বিক্রিয়ক আছে কয়টা, বিক্রিয়কে হাইড্রোজেন কয়টা দেখি, এখানে হাইড্রোজেন 2টা, আবার হলো সালফার আছে কয়টা, সালফার আছে হলো একটা, আবার হলো অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হলো 4 আর 1 5টা, আর ম্যাগনেসিয়াম আছে আমার একটা। তা দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম মিল আছে, সালফার মিল আছে, জাস্ট চেঞ্জ করতে হাইড্রোজেন আর অক্সিজেনে, এটা সমতাকরণ অবস্থা নাই। এমন কিছু করতে হবে যেন আমার সমতাকরণ আসে। তার কি করা যায়, এটা তো ছক দেখলাম হলো সমতাকরণের আগে, এখন সমতাকরণের পরে দেখি আমরা কি করা লাগে। ঠিক আছে, তাই প্রথমে দেখি হাইড্রোজেনকে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 2 দুগুণা 4 হয়ে যায় দেখি, তাহলে হাইড্রোজেনের সাথে 2, সরি এটা বিক্রিয়ক হবে, এটা উৎপাদ, ঠিক আছে উল্টা লিখছিলাম। আচ্ছা যাচ্ছি এবার, হাইড্রোজেন ছিল 2টা, আমার বানানো লাগবে কাটা 4টা বানানো লাগবে, তাহলে 2 গুণ 2 দিলাম 4, তাহলে বসাই আমরা 2 গুণ 2 কোথায় বসাবো, এইখানের হাইড্রোজেন অর্থাৎ এই যে এই যে 2 বসাইলাম, এইখানে যদি 2 বসাই 2 দুগুণা 4টা কিন্তু হইলো। এখন ঝামেলার কথা, অক্সিজেন আমার কটা ছিল 5টা ছিল, তাহলে অক্সিজেন কত হয়ে যাবে আমার, অক্সিজেন হয়ে যাবে আমার এখানে এই পাশে হয়ে যাবে 2 হয়ে গেল, আর এখানে 4 আর 2 অক্সিজেন কটা যখন 6টা হয়ে যাবে, আর এখানে অক্সিজেন কটা আছে 6টা হয়ে গেছে, মানে অক্সিজেনও মিলে গেছে, হাইড্রোজেনও মিললো অক্সিজেনও মিললো, কাহিনী শেষ।
আমার কিন্তু বাকি সব সেম থাকলো। আচ্ছা, হাইড্রোজেন এখানে ছিল 4টা, সালফার 1টা, অক্সিজেন 6টা, ম্যাগনেসিয়ামও 1টা। এখানে হাইড্রোজেন 4টা বানানো হইলো, অক্সিজেন ওই যে গুণ দেওয়ার পরে 6টা হয়ে গেছে, সালফার আমার 1টা আর ম্যাগনেসিয়ামও 1টা, বাকি সব ফিক্স। তাইলে আমি কোথায় কোথায় চেঞ্জ করলাম? শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করলাম। এইখানে আমি 2টা গুণ দিলে, 2 গুণ দেওয়ার ফলে কি হলো, হাইড্রোজেন আমার 2 এর জায়গায় 4 হলো এবং অক্সিজেন হলো 4 আর 2 6, অর্থাৎ সব মিলছে। তাহলে জাস্ট এইটা হলো আমার সমতাকরণের ছবি, অর্থাৎ সমতাকরণ বিক্রিয়া করার পর এটা। একটা প্র্যাকটিস থাকবে, সেটা হলো করবা হলো H3PO4 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা করবা সমতাকরণ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো NH4OH প্লাস H2SO4, এটা করবা। এরপর করবা হলো দেখো Al2O3 প্লাস H3PO4, এই 3টা করবা। এই 3টা হলো তোমাদের HW।